এবার আমরা চলে আসি পেসমেকার সম্পর্কে। পেসমেকার মানে আমরা পড়েছিলাম যে পেসমেকার জিনিসটা কি, যে প্রথম যে সিগন্যালটা তৈরি করে দিবে, এই যে হৃৎপিণ্ড সংকোচন প্রসারণ ঘটতেছে অবিরাম ছন্দিত গতিতে এসে চলতেছে, এইটা পেসমেকারটাই কিন্তু মূলত তৈরি করে। এবং এই পেসমেকারটা থাকে কোথায়? ডান অ্যাট্রিয়ামে। প্রথম যে খণ্ড ডান অ্যাট্রিয়ামে হচ্ছে মূলত পেসমেকারটা। এই যে এই জায়গাটাতে কি থাকে? পেসমেকারটা থাকে। এই যে এটা যদি হৃৎপিণ্ড হয়, এই যে ডান অ্যাট্রিয়াম, এখানে কিন্তু পেসমেকারটা থাকে। তো এই পেসমেকারটাকে কি বলা হয়? স্যান বলা হয়। মাসের হৃৎপিণ্ডের সাইনোঅ্যাট্রিয়াল নোড হচ্ছে পেসমেকার। পেসমেকারকে কি বলা হয়? সাইনোঅ্যাট্রিয়াল নোড, এবং যার অবস্থানটা হচ্ছে কোথায়? ডান অ্যাট্রিয়ামে। তো দেখো যে এই জায়গাটাতে কিন্তু আমরা কিন্তু কোনো ধরনের কিছু প্রয়োগ করতেছি না, কিন্তু এখান থেকে কিন্তু একটা অটোমেটিক সিগন্যাল তৈরি হচ্ছে। এই জন্য এটা কিন্তু শুধুমাত্র পেসমেকার। কোন ধরনের পেসমেকার? প্রাকৃতিক পেসমেকার। তো প্রাকৃতিক পেসমেকার কাকে বলা হয়? এই সাইনোঅ্যাট্রিয়াল নোডকে। এরপরে দেখো যে কি আছে, অন্যটি হচ্ছে যান্ত্রিক পেসমেকার। অর্থাৎ যান্ত্রিক পেসমেকারটা কোনটা? যান্ত্রিক পেসমেকারটা হচ্ছে এভি নোড। যখন এই স্যান অর্থাৎ সাইনোঅ্যাট্রিয়াল নোড কাজ করতে অক্ষম, তখন কিন্তু সিগন্যালটা শুরু হবে কোথা থেকে? এভি নোড থেকে, অর্থাৎ অ্যাট্রিও ভেন্ট্রিকুলার নোড থেকে। তো ওইটাকে বলা হয় যান্ত্রিক পেসমেকার, সরি কৃত্রিম পেসমেকার। আর এইটাকে বলা হয় কি? প্রাকৃতিক পেসমেকার। আর প্রাকৃতিক পেসমেকারের অপর নাম কি? যান্ত্রিক পেসমেকার। তো এখন যান্ত্রিক পেসমেকারের কার্যক্রমটা কেমন আমরা একটু যদি দেখি। প্রথমে দেখি যে স্পন্দন যেটা আছে সেটা যদি স্বাভাবিকের চেয়ে ধীর বা হচ্ছে দ্রুত হয়, এই যে অস্বাভাবিক হৃদস্পন্দন, অস্বাভাবিক মানে কি? হয় ধীর, না হয় কি হচ্ছে দ্রুত। তো এই দুইটার ভিতরে যদি কোনোটা হয়, অস্বাভাবিক হৃদস্পন্দন হয়, তখন তাকে কি বলা হয়? অ্যারিথমিয়া বলা হয়। তখন তাকে কি বলে? অ্যারিথমিয়া। এমন অবস্থায় মানুষ কি হয়ে পড়ে? মানুষ ক্লান্ত হয়ে পড়ে এবং শ্বাস প্রশ্বাসটা কি হয়ে যায়? ঘন ঘন নিতে থাকে বা ফ্যাকাশ হয়ে যায়। এই অবস্থা যদি আরো তীব্রতর হয়ে যায়, তখন কিন্তু মানুষ অজ্ঞান হয়ে মৃত্যু পর্যন্ত হতে পারে। তো এইটা কিন্তু যান্ত্রিক পেসমেকারের উপরই নির্ভর করে। যদি এটা ঠিকমতো সিগন্যাল তৈরি করতে না পারে, তখন কিন্তু হার্ট আর আগের মতো পাম্প করতে পারবে না, অর্থাৎ অস্বাভাবিক হৃদস্পন্দন কিন্তু দেখা যাবে। তার কারণে কিন্তু এটা ঘটে। এখন দেখো যে এই যান্ত্রিক পেসমেকারটা তৈরি হয় কিভাবে। এখানে কি কি অংশ থাকে? প্রথম যে অংশটা থাকে সেটা হচ্ছে একটি লিথিয়াম ব্যাটারি। এটা কি থাকে? লিথিয়াম ব্যাটারি থাকে, কম্পিউটারাইজ জেনারেটর থাকে, এবং শীর্ষে সেন্সরযুক্ত কি থাকে? কয়েকটি তার থাকে। এই যে আমরা যদি এখানে চিত্রটা খেয়াল করি, এখানে কিন্তু আমরা বুঝতে পারবো যান্ত্রিক পেসমেকারে কি কি উপস্থিত। একটা হচ্ছে ইলেকট্রোড, একটা হচ্ছে লিড, একটা হচ্ছে জেনারেটর। তো এই যে পেসমেকার আছে, তো এই পেসমেকারটা কয় প্রকোষ্ঠ বিশিষ্ট হয় দেখো। প্রথমে একটা হচ্ছে এক প্রকোষ্ঠ বিশিষ্ট। এক প্রকোষ্ঠ মানে কি? হৃৎপিণ্ড যেখান থেকে শুরু, আমরা যদি এরকম ধরি, এটা ডান অ্যাট্রিয়াম, ডান ভেন্ট্রিকল, বাম অ্যাট্রিয়াম, বাম ভেন্ট্রিকল। তো এই যে এখান থেকেই তো মূলত শুরু করি আমরা। এখানেই তো থাকে কি? এখানে কি থাকে? স্যান থাকে। এখানে কি থাকে? স্যান থাকে। এখন এই যে স্যান এখানে থাকে, তার মানে প্রথম যদি প্রকোষ্ঠ একটা হয়, তাহলে প্রকোষ্ঠ হবে কোনটা? এইটা। অর্থাৎ এক প্রকোষ্ঠের ক্ষেত্রে কি থাকে? শুধুমাত্র ডান অ্যাট্রিয়াম থাকে। এরপরে যদি দ্বিপ্রকোষ্ঠ বলে, তার মানে ডান অ্যাট্রিয়াম থাকবে, ডান ভেন্ট্রিকল থাকবে, দুইটা, জাস্ট ওই সাইডেরটা। তারপরে যদি দেখি ত্রিপ্রকোষ্ঠ আছে, তার মানে কি থাকবে? ডান অ্যাট্রিয়াম তো থাকবেই, ডান ভেন্ট্রিকল তো থাকবেই, তার সাথে ওই দিকের কি থাকবে? বাম ভেন্ট্রিকল। অর্থাৎ এই বরাবর যে তিনটা আছে, সেই তিনটা মিলেই কি তৈরি করবে? ত্রিপ্রকোষ্ঠ পেসমেকার তৈরি করবে। তো একটু আমরা দেখে আসি। দেখো যে রক্ত কিন্তু যাচ্ছে, অর্থাৎ ব্লাড কিন্তু ফ্লো হচ্ছে। তো এই যে প্লাগগুলো জমে আসছে এর ভিতরে, রক্ত নালিকা বা রক্ত বাহিকার ভিতরে, এর ভিতরে আমরা প্রবেশ করাচ্ছি কি? এই বেলুন এনজিওপ্লাস্টি। এনজিওপ্লাস্টির একটা ধরন হচ্ছে কি? বেলুন এনজিওপ্লাস্টি। তো এটাকে আমরা প্রবেশ করালাম, এটা দ্বারা একটা নেটের মতো একটা জায়গা তৈরি করলাম, যাতে রক্তগুলো তার স্বাভাবিক প্রক্রিয়ায় প্রবাহিত হতে পারে। এরপরে বেলুনটা কি করা হলো? বের করে নেওয়া হলো। দেখো যে এটা হচ্ছে কি?
বেলুন এনজিওপ্লাস্টি। এরপরে যদি আমরা খেয়াল করি যে পেসমেকার যেভাবে কাজ করে, দেখো জেনারেটরের কম্পিউটার চিপ এবং হৃৎপিণ্ডে যুক্ত সেন্সর বাই তার ব্যক্তির চলন, রক্তের তাপমাত্রা, শোষণ ও বিভিন্ন শারীরিক যে কার্যক্রম আছে এটা কিন্তু মনিটর করে এবং প্রয়োজনে কর্মকাণ্ডের ধারা অনুযায়ী হৃৎপিণ্ডকে তাল মিলিয়ে চলতে সাহায্য করে। অর্থাৎ পেসমেকার যেটা করতো আমাদের হচ্ছে প্রাকৃতিক পেসমেকার, সেম কাজটাই কিন্তু এই যান্ত্রিক পেসমেকার করে। অর্থাৎ হৃৎপিণ্ডের যেই সংকোচন প্রসারণের যে রেট সেটা কিন্তু সে কাস্টমাইজ করে না, বরং সেই ধারাই কিন্তু সে কি করে, বিট করতে থাকে। অর্থাৎ বিট করার জন্য তাকে উদ্বুদ্ধ করে, অর্থাৎ পেস তৈরি করে দেয়। এরপরে আসি যে পেসমেকারের এই যে পেসমেকার, এখানে তো একটা লিথিয়াম ব্যাটারি ইউজ করা হচ্ছে। তো এই লিথিয়াম ব্যাটারির অবশ্যই একটা কি আছে, এটার কিন্তু একটা মেয়াদ আছে। এই মেয়াদটা কয় বছর? 5 থেকে 10 বছর। এটা কিন্তু রিচার্জেবল না। এটা এই যে ব্যাটারিটা 5 থেকে 10 বছরের মেয়াদ, সেটা কিন্তু রিচার্জেবল নয়। রিচার্জেবল কোন ব্যাটারি? লিথিয়াম আয়ন ব্যাটারি। লিথিয়াম ব্যাটারি কিন্তু শুধুমাত্র রিচার্জেবল নয়। এরপর আসা হচ্ছে কি ওপেন হার্ট সার্জারি। ওপেন হার্ট সার্জারি আবার কয় ধরনের? 3 ধরনের। হার্টটাকে ওপেন অবস্থায় রেখে 3 ভাবে এই সার্জারি করা হয়। প্রথমে যেটা করা হয় সেটা হচ্ছে কি অন পাম্প। অন পাম্প মানে কি? পাম্প সহযোগে। যদি বলো অফ পাম্প, তার মানে এখানে পাম্প থাকবে না, তো মানে মেশিনের কোনো প্রয়োজন হবে না। তো দেখো যে এই ধরনের সার্জারিতে একটি হৃদ ফুসফুস মেশিনে যা কার্ডিওপালমোনারি বাইপাস নামে পরিচিত, সেটা কিন্তু ব্যবহার করা হয় কিসে? অন পাম্প। অন পাম্প মানে পাম্প ব্যবহৃত হয়। এরপরে দেখো যে এইখানে যে অন পাম্প আছে, এখানে কিন্তু হৃৎপিণ্ডে যখন হচ্ছে অস্ত্রোপচার করা হয়, হৃৎপিণ্ডে কিন্তু কোনো রক্ত থাকে না, বা হৃদস্পন্দনও কিন্তু তখন কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়। তো হৃৎপিণ্ডে রক্ত থাকে না এবং হৃদস্পন্দনও কি হয়? বন্ধ হয়ে যায়। এরপরে আছে হচ্ছে অফ পাম্প, মানে এখানে কোনো পাম্প যোগ নাই। তো এখানে ফুসফুস যে মেশিনটা সেটাও কিন্তু ব্যবহৃত হয় না। এখানে শুধুমাত্র কি করা হয়, যে হৃৎপিণ্ডের যে স্পন্দন ক্ষমতা সেটাকে কিছুটা মন্থর করে দেওয়া হয় বা কিছুটা ধীর করে দেওয়া হয়। এরপরে দেখো যে রোবট সহযোগী সার্জারি, এটা কিন্তু খুবই সূক্ষ্ম এবং সঠিক হয়ে থাকে। যদি আসে যে কোন ওপেন হার্ট সার্জারিটি সবচেয়ে সূক্ষ্ম এবং সঠিক হয়ে থাকে, সেটার উত্তর কি হবে? রোবট সহযোগী সার্জারি। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। আর এইটার ক্ষেত্রে চিকিৎসকরা যেটা আছে সেটা কিন্তু ত্রিমাত্রিক ছবি দেখতে পারে। এইগুলো কিন্তু 2 ডাইমেনশনাল, অর্থাৎ দ্বিমাত্রিক ছবি দেখা যায়। কিন্তু এইটার ক্ষেত্রে শুধু রোবট সহযোগী সার্জারির ক্ষেত্রে ত্রিমাত্রিক ছবি দেখার মাধ্যমে কিন্তু এই সার্জারি সম্পন্ন করা হয়। আর আমাদের যখন এই ওপেন হার্ট সার্জারি করা হয় তখন কি দেখতে হবে? কিছু সাবধানতা অবলম্বন করতে হবে। যেমন কেউ যদি জটিল কার্ডিওভাস্কুলার রোগ, অর্থাৎ হৃদরোগ, কার্ডিওভাস্কুলার মানে কি? হৃদ অসুখ, অর্থাৎ হৃদরোগ, ওপেন হার্ট সার্জারিতে কি শরণাপন্ন হতে হয়। হৃৎপিণ্ড সবসময় কি রাখতে হবে? নিয়মিত ব্যায়াম করার মাধ্যমে, বয়স উচ্চতার সাথে মিল রেখে, ওজন ঠিক রাখার মাধ্যমে, চাপ থেকে মুক্ত থাকা এবং ধূমপানের অভ্যাস বাদ দিয়ে এই হৃৎপিণ্ডকে প্রথমত সুস্থ রাখতে হবে এবং কোলেস্ট্রল ও ডায়াবেটিস সংক্রান্ত জটিলতা থেকে মুক্ত থাকতে হবে। কারণ এই হার্ট সার্জারির ক্ষেত্রে, হার্ট সার্জারি কখন করা হচ্ছে? যখন হার্ট ফেইলরের সম্ভাবনা দেখা দিচ্ছে। তো এইটা প্রতিকারের থেকে প্রতিরোধী হচ্ছে কি উত্তম। এই জন্য আমাদেরকে এইসব বিষয় থেকে কি থাকতে হবে? মুক্ত থাকতে হবে। তারপরে দেখো যে করোনারি বাইপাস সার্জারি। দেখো এটা যদি আমরা নামটা পড়ি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে এখানে কি হবে। যে বাইপাস, বাইপাস মানে কি? একটা রাস্তার অপর একটা রাস্তা, অর্থাৎ যদি বাইপাস দেখি, বাইপাস মানে বিকল্প পথ। অর্থাৎ বাইপাস মানে কি? বিকল্প পথ তৈরি করে দেওয়া। একটা জায়গা দিয়ে রক্তটা স্বাভাবিক প্রক্রিয়ায় প্রবাহিত হতে পারতেছে না, তো এই জন্য আমরা আর একটা বিকল্প পথ তৈরি করে দিব যাতে এই রক্ত সঠিকভাবে পরিবাহিত হতে পারে। তো খেয়াল করো যে করোনার যে ধমনী থাকে সেটা যদি 50 থেকে 70% সংকীর্ণ, অর্থাৎ সংকুচিত হয়ে যায়, তার ফলে কি অক্সিজেন সমৃদ্ধ রক্তে হৃদপেশিতে পৌঁছাতে পারে না, অর্থাৎ পৌঁছানোর পরিমাণটা কি হয়ে যায়?
কম হয়ে যায়। তো এই ক্ষেত্রে বুকে একটা ব্যথার অনুভব হয়, যা পরে হার্ট অ্যাটাকের দিকে চলে যায়। ধমনীর লুমেন যদি 90 থেকে 99% সংকুচিত হয় 50 থেকে 70%-এর পরিবর্তে, তখন তাকে অস্থির অ্যানজাইনা বলে। এই ব্যথাটাকে বলা হয় কি? অস্থির অ্যানজাইনা। তো দেখো যে এই যে আমরা হচ্ছে করোনারি বাইপাস করতেছি, বাইপাসের ক্ষেত্রে কি করা হয়, এখানে একটা পায়ের চিত্র দেখা যাচ্ছে। কিসের চিত্র? এখানে একটা কিসের চিত্র দেখা যাচ্ছে? পায়ের চিত্র। এই পায়ের চিত্রে দেখো যে এখান থেকে একটা শিরা কেটে আনা হয়েছে। কিসের জন্য? যাতে হচ্ছে এই যে বদ্ধ করোনারি ধমনী আছে, এখানে দেখো কালো অংশটা বদ্ধ করোনারি ধমনী, অর্থাৎ এই বরাবর যেই রক্তবাহিকা বা হচ্ছে রক্তনালিকা, এটার ভিতর দিয়ে আর কি পারতেছে না, ব্লাড সেলগুলো পরিবাহিত হতে পারছে না। এর কারণে এটা কি হয়ে গেছে? কালো হয়ে গেছে। তো এর কারণে এর একটা বিকল্প পথ হিসেবে পা থেকে আনা একটা শিরা এইখানে কি করা হচ্ছে? সংযুক্ত করা হচ্ছে, যাতে এইটার ভিতর দিয়ে এখন সঠিকভাবে যে ব্লাড ভেসেলগুলো আছে সেগুলো চলাচল করতে পারে। তো এইটাই হচ্ছে বাইপাস, অর্থাৎ একটা রাস্তার বিকল্প হিসেবে আর একটা রাস্তা তৈরি করে দেওয়া। তো এই বাইপাস সার্জারির মাধ্যমে মূলত পা বা অন্যান্য কোনো অংশ থেকে শিরা কর্তিত করে আবার হৃৎপিণ্ডে সংযোগের মাধ্যমে এই বাইপাস সার্জারি করা হয়। এরপর আসো যে এনজিওপ্লাস্টি। যখন এই বাইপাস সার্জারি করার মতো সুযোগ থাকে না, অর্থাৎ বড় ধরনের অস্ত্রোপচার না করে যদি হৃৎপিণ্ডের সংকীর্ণ লুমেন যেটা আছে রুদ্ধ হয়ে সেটাকে পুনরায় আগের অবস্থানে ফেরত নিতে চাই, তখন সেটাকে কি করা হয়? অ্যানজিওপ্লাস্টি করা হয়। তো অ্যানজিওপ্লাস্টির যে পদ্ধতি, এটা সর্বপ্রথম যে বিজ্ঞানী উল্লেখ করেছে তার নাম হচ্ছে কি? অ্যান্ড্রেস গ্রোয়েনজিগ। এই নামটা আমাদেরকে ভালো করে মনে রাখতে হবে। এরপরে দেখো যে এই যে অ্যানজিওপ্লাস্টির উদ্দেশ্য হচ্ছে কি? প্লাক জমা বা রক্ত জমাটের কারণে সংকীর্ণ হয়ে যাওয়া বা রুদ্ধ হয়ে যাওয়া করোনারি ধমনীর লুমেন হচ্ছে কি করা? চওড়া করা বা প্রসারিত করা, যার কারণে অক্সিজেন যে সমৃদ্ধ রক্ত ছিল এটার কি যে প্রবাহটা এটা যাতে অক্ষুণ্ণ থাকে। তো এই অ্যানজিওপ্লাস্টি আবার কত ধরনের? 4 ধরনের। একটা হচ্ছে বেলুন অ্যানজিওপ্লাস্টি, লেজার অ্যানজিওপ্লাস্টি, অ্যাথোরেক্টমি এবং করোনারি স্টেন্টিং। তো এই 4 ধরনের অ্যানজিওপ্লাস্টির মাধ্যমে কিন্তু এই যে প্লাক থাকে আমাদের রক্তনালিকা বা রক্তবাহিকায় সেগুলো কিন্তু ক্লিয়ার করা সম্ভব হয়। তো দেখো যে অ্যানজিওপ্লাস্টির যে প্রক্রিয়া আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে এখানে কি জমছে? প্লাক। হলুদ কালারের যে অংশটা আছে সেটা হচ্ছে প্লাক, পরে এখানে বেলুন ঢুকানো হয়েছে এবং এই লুমেনটা যেটা আছে সেটাকে প্রসারিত করা হয়েছে, যার কারণে রক্তগুলো কিন্তু এখন রক্ত ব্লাড সেলগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু এখন ভালোভাবে এর ভিতর দিয়ে কী করতে পারবে? চলাচল করতে পারবে। এছাড়া লেজারের মাধ্যমে কিন্তু এগুলো কি করা হয়? ক্যাথেটার দিয়ে এগুলো কিন্তু কাটা হয়, যার কারণে এই যে প্লাক থাকে সেটা কিন্তু বাষ্পীভূত হয়ে যায়। এখান থেকে কি হয়ে যায়? প্লাকগুলো বাষ্পীভূত হয়ে যায়, যার মাধ্যমে রক্তনালিকা কিন্তু প্রসারিত হয়ে যায়, এর ভিতর দিয়ে ব্লাড সেলগুলো সহজেই প্রবাহিত হতে পারে। এরপরে দেখো যে এই যে আমাদের এনজিওপ্লাস্টি, এই যে এইটা সম্পূর্ণ করতে আমাদের সময় লাগে কতক্ষণ? যে সমগ্র প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে সময় লাগে 30 মিনিট। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যে এনজিওপ্লাস্টি সম্পূর্ণ করতে সময় লাগে কতক্ষণ? তো এটা হবে কি? 30 মিনিট বা আধা ঘন্টা। তো এনজিওপ্লাস্টির উপকারিতাটা কি? আমাদের যে করোনারি ধমনী এটার ভিতরে যখন প্লাক জমে যায় আমাদের কিন্তু হৃৎপিণ্ডে অক্সিজেনের সরবরাহটা কি হয়ে যায়? কমে যায়। ফলে আমাদের কিন্তু বিভিন্ন দুর্বলতা বা বমি বমি ভাব বা বুকে ব্যথা এগুলোর সৃষ্টি হয়। তো এর উপকারিতা কি হবে? যে করোনারি ধমনীতে যখন প্লাক আমরা দূর করে দেব তখন কিন্তু যে রক্তের সার্কুলেশন এটা কিন্তু স্বাভাবিক প্রক্রিয়ায় চলতে থাকবে, তখন আমাদের কিন্তু এইসব আর সৃষ্টি হবে না, অর্থাৎ হৃৎপিণ্ডে বা হৃৎপেশিতে কিন্তু পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন কিন্তু সাপ্লাই হবে। তো এই যে অ্যানজিওপ্লাস্টি করা হলো এটা করতে সময় লাগছে কয় মিনিট? 30 মিনিট। তো এটা সুস্থ হতে সময় লাগবে কত? 4 সপ্তাহ। 4 সপ্তাহ। যদি আমাদের প্রশ্নে দেয় যে কত দিন, তাহলে কত দিন হবে? 28 দিন। 4 সপ্তাহ মানে কত দিন? 28 দিন। তাহলে আমাদের মনে রাখতে হবে যে অ্যানজিওপ্লাস্টি করতে সময় লাগে হচ্ছে 30 মিনিট
এবং এটা সুস্থ হতে সময় লাগে 4 সপ্তাহ বা 28 দিন। তো দেখো যে এই অধ্যায়ের যে আমরা বিষয়গুলো শিখলাম এর সার সংক্ষেপটা কি, যে রক্ততঞ্চন জিনিসটা কি ছিল, যে আমাদের কোনো স্থানে যদি ক্ষত তৈরি হয় বা সেখানে কেটে যায়, তো সেখান থেকে কিন্তু অবিরাম রক্তের স্রোত বের হতে থাকে। সেই রক্তকেই যখন জমাট বাঁধানো হয় সেরাটোনিন ক্ষরণের মাধ্যমে, সেটাকেই বলে মূলত রক্ততঞ্চন। অর্থাৎ রক্ততঞ্চন মানে কি, রক্ত জমাট বাঁধা। এই জিনিসটা করে কে, আমাদের যেই শ্বেত রক্তকণিকা বা অনুচক্রিকা, এরা হচ্ছে এই রক্ত জমাট বাঁধার কাজে ভূমিকা রাখে। প্রধানত কে রাখে, অনুচক্রিকায় মূলত হচ্ছে রক্ত জমাট বাঁধার কাজ করে থাকে। তারপরে দেখো যে সিস্টেমিক সংবহন, পালমোনারি সংবহন, করোনারি সংবহন এবং পোর্টাল সংবহন। আমরা যখন সংবহন দেখেছিলাম যে ডান অ্যাট্রিয়াম থেকে যেটা হয় সেটা হচ্ছে পালমোনারি, যেটা হচ্ছে বাম অ্যাট্রিয়াম থেকে হয় সেটা সিস্টেমিক, যেটা করোনারি সেটা হচ্ছে হৃৎপিণ্ডের নিজের যেই সংবহন সেটা হচ্ছে করোনারি সংবহন, এবং যেটা পোর্টাল সংবহন এটা হচ্ছে আমাদের কি, পৌষ্টিক যেসব অঙ্গ আছে, অর্থাৎ বাম ভেন্ট্রিকল থেকে যেসব রক্ত, অক্সিজেন সমৃদ্ধ রক্ত আমাদের টিস্যু অঙ্গে চলে গেছে, তো এই পৌষ্টিক অঙ্গ সমৃদ্ধ যেসব রক্ত গেছে ওইগুলো থেকে কিন্তু আবার যেগুলো কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত সেগুলো কিন্তু আমাদের অঙ্গসমূহ গ্রহণ করে না, ফলে ওই রক্ত কিন্তু আবার কোথায় ফিরে আসে, ডান অ্যাট্রিয়ামে ফিরে আসে, যেখানে মূলত কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্তই গ্রহণ করা হয়। তো এইটা হচ্ছে পোর্টাল সংবহন তন্ত্রের কাজ। এরপরে আছে হৃৎপিণ্ডটাই মূলত আমাদের এই ব্লাড সার্কুলেশন যা হয় আমাদের দেহের ভিতরে সেটাই নিয়ন্ত্রণ করে। অর্থাৎ অক্সিজেন সমৃদ্ধ রক্ত যদি থাকেই তো হৃৎপিণ্ড এটাকে সারা দেহে ছড়িয়ে দেয়, এবং যদি সেখানে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত থাকে তো সেই রক্তটাকে পরিশোধনের জন্য ফুসফুসে প্রেরণ করে। তারপরে দেখো যে হৃদস্পন্দন, এই যে হৃৎপিণ্ড এইটা কিন্তু চলমান রাখার জন্যই কিন্তু হৃদস্পন্দন প্রয়োজন। হৃদস্পন্দন ছাড়া কিন্তু, সংকোচন প্রসারণ ছাড়া কিন্তু এই কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত বলো বা অক্সিজেন সমৃদ্ধ রক্ত বলো এগুলো কিন্তু সারা দেহে পরিবাহিত হওয়া সম্ভব নয়। এরপরে আছে রক্তচাপ, অর্থাৎ এই যে রক্তবাহিকার ভেতর দিয়ে চলার সময় রক্তের উপর যে চাপটা পড়ে সেটা হচ্ছে রক্তচাপ। এটা কখনো কখনো কম বেশি হতে পারে, কারণ রক্তবাহিকার ভিতরের ব্লকেজের সৃষ্টির কারণে বা হাইপারটেনশন এগুলোর কারণে কিন্তু এই রক্তচাপের কি হয়, তারতম্য ঘটে। তো এইটা স্বাভাবিক মানুষের ছিল 110 থেকে 120, যেটা হচ্ছে সিস্টোলিক চাপের পরিমাণ কিন্তু বেশি, আর ডায়াস্টোলিক চাপের পরিমাণ কত, 70 থেকে 80, এটা পরিমাণ কিছুটা কম। এবং এই রক্তচাপ আমরা নির্ণয় করতে পারতেছিলাম একটা যন্ত্রের মাধ্যমে, সেটা হচ্ছে স্পিগমোম্যানোমিটার। এর মাধ্যমে আমরা মানুষের স্বাভাবিক যে রক্তের চাপ বা অস্বাভাবিক রক্তের চাপ এটা কিন্তু নির্ণয় করতে পারি। এরপরে হচ্ছে হৃদচক্র, অর্থাৎ হৃদস্পন্দনে কিন্তু অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকল থেকে অ্যাওর্টা, এইভাবে কিন্তু ঘুরে ঘুরে একটা চক্রের মাধ্যমে কিন্তু হৃদস্পন্দন সম্পূর্ণ হয়। এটাকেই বলা হচ্ছে কি, হৃদচক্র। কার্ডিয়াক পেসমেকার, যেইখানে পেসমেকার থাকে সেখান থেকেই মূলত হৃদস্পন্দন শুরু হয় বা সংকোচন প্রসারণটা শুরু হয়। তো কার্ডিয়াক পেসমেকার দ্বারা বোঝানো হয় যে হৃৎপিণ্ডের যে ডান অ্যাট্রিয়াম থাকে ওখানে যে স্যান্ডটা অবস্থান করে, এই স্যান্ডটাই মূলত পেসমেকারের কাজটা করে থাকে। এবং ব্যারো রিসেপ্টর হচ্ছে সংবেদী স্নায়ুপ্রান্ত, যেটা হচ্ছে যে রক্তচাপের যদি পরিবর্তন হয় সেটার দিকে সাড়া দেয়, যেহেতু সংবেদী। তো রক্তচাপ কম বেশি যখন হবে তখন এই বিষয়ে যে সাড়া দেয় সেটা হচ্ছে কি, ব্যারো রিসেপ্টর। তো এটাই ছিল আমাদের রক্ত ও সঞ্চালন অধ্যায়ের সারসংক্ষেপ।